পুতুল ডায়েরি ভালোবাসার কুঁড়েঘর, যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে হৃদয়ের অনুভূতিতে, প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন প্রেম। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে এঁকে যাই। অতীতের জন্য যদি আমি নিজেকে ধ্বংস করতে পারি, তবে বর্তমানের জন্য আমি পৃথিবী ধ্বংস করতে প্রস্তুত। আসমান। নিষ্ঠুর এক পুরুষ, বিভৎসতার বিনাশ, অন্তরা পাথর, যান্ত্রিক মানব মেশিন। কি তার উদ্দেশ্য, কি তার লক্ষ্য, এবং কি তার অতীত? রহস্যে ঘেরা এক রোমাঞ্চকর জগৎ, যেথায় পদে পদে রক্তের জয়জয়কার। এই কুলুষিত পঙ্কিল পৃথিবীতে কি প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার? অমানিসা দ্য কিলিং মেশিনের জীবনে কি নবদীপ্তির আগমন ঘটবে? উদ্ভাসিত হবে সে আপন কলঙ্কের সীমা ছাপিয়ে এক ভালোবাসাময় জয়যাত্রায়? অমানিসার রাজত্বের স্বাগতম। ১, ২, ৩, ৪ খুবলে খুবলে উঠে আসছে দেহাংশ। ৫, ৬, ৭, ৮ ধরণীর ফুঁড়ে ছিটকে উঠছে উষ্ণ রক্ত। ৯, ১০, ১১, ১২ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সম্পূর্ণ বুক। ১৩, ১৪, ১৫, ১৬ আর্তনাদ, রক্তস্রোত, বিভীষিকা, নৃশংসতা। ১৭, ১৮, ১৯ না। আর গোনা সম্ভব হলো না রোজার পক্ষে। ঠাস করে বাথরুমে দরজাটা বন্ধ করে টাইলস পেছানো মেঝেতে থপ্পাস করে বসে পড়ল সে। বাইরের কক্ষ থেকে এখনো মানবদেহে চালনা করা ছুরিকাঘাতের শব্দ ভেসে আসছে। তার সঙ্গে চাপা গঙ্গানি তৎক্ষণাৎ কানে হাত চাপা দিল রোজা। শুনতে চায় না সে, আর নয়। এবার একটু রেহাই দাও খোদা, এই কি কেয়ামত! বক্ষপিঞ্জরের মাঝে অবস্থানরত দুর্বার যন্ত্র, হৃদযন্ত্র আর তার অদৃশ্যমান তেজস্বী অর্শের সঙ্গে যেন দৌড়পাল্লায় নেমেছে। সম্পূর্ণ শরীর বয়ে চলেছে ভূমিকম্প। আতঙ্কের শীতল ঘামে পরিধানের কামিজ শরীরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেপটে গিয়েছে। বিস্ফোরিত নয়ন জোড়ায় ভাসছে সাক্ষাৎ নরক দৃশ্য। না, হয়তো নরকের শাস্তিও এর তুলনায় নগণ্য। সহসায় পেটের মাঝে একটা মোচড় অনুভব করলো রোজা। তারপরেই তার শরীর গুলিয়ে উঠল। এক ছুটে সে পৌঁছালো বেসিনের কাছে। পাকস্থলে উগড়ে বেরিয়ে এলো সবকিছু। শারীরিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। বিভৎস সে দৃশ্য চাক্ষুষ অবলোকন করায়। সর্বশেষ খাদ্যকণাটিও শরীর পরিত্যাগ করার পর দাঁড়িয়ে থাকা সমস্ত শক্তি হারিয়ে রোজা বেসিনের পাশে দেয়াল ঘেঁষে বসে পড়ল। একটুর জন্য তার মাথাটা বেসিনের কোনায় ঠুকে আঘাত পা হতে রক্ষা পেল, কিন্তু নিজেকে নিয়ে বিন্দুমাত্র চিন্তার অবকাশ সে পাচ্ছে না। কোনো ক্রমেই ভুলতে পারছে না মানুষের উপর মানুষের এক তীব্র আক্রোশের প্রতিফলন। আসলেই সে মানুষ তো, খাঁচা থেকে মুক্ত হওয়া কোনো হিংস্র জানোয়ার নয়। মস্তিষ্কের সকল প্রকার চিন্তা লোপ পেয়েছে রোজার। মৃত্যু আতঙ্ক এতটা তীব্র হয় কিনা সন্দেহ, যতটা তীব্র আতঙ্ক সে এই মুহূর্তে অনুভব করছে। কোনোভাবেই স্বাভাবিক চিন্তা করা সম্ভব হচ্ছে না। হবে বা কি করে? এই বাথরুমের দরজার ওপাশে এই যে কিয়ামত। আজকে প্রথমবারের মতন নিজের সম্মান বিক্রির মতন কদর্য কাজ করতে এসে যে এমন কোনো বিভীষিকার মুখোমুখি হতে হবে, তা কি আদৌ কল্পনা করতে পেরেছিল রোজা? কোনো দিন না, আজকে সন্ধ্যা অবধিও নয়। খুব প্রয়োজন ছিল চাকা নামক সুখ পাখির চেয়ে। জগতের প্রত্যেক সফলতার দুয়ার যখন রোজার সামনে বন্ধ হয়ে গিয়েছিল, দেয়ালে এসে ঠেকেছিল তার পিঠ, ঠিক তখনই এক সকালে আয়নার সামনে দণ্ডায়মান অবস্থায় নিজের লাস্যময়ী শরীরের দিকে চোখ যায় তার। আহামরি সুন্দরী নয় সে, নয় একেবারে চোখ ফিরিয়ে নেওয়ার মতন কিম্ভূত কিমাকার। তার পক্ষেও হয়তো সম্ভব। সম্ভব নারী শরীরে ভোলে না এমন পুরুষ এই জগতে দুর্লভ। সর্বপ্রথম আজকের দিনে এই বনিবনাটি হওয়া। ক্রেতার ফোন কলে সন্ধ্যার পরপরই এই রিসোর্টের ব্যক্তিগত কটেজে উপস্থিত হয় রোজা। উত্তেজক পানীয় মত্তে
হয়ে দিগাদিক জ্ঞান হারিয়ে রোজার উপর অমানবিক পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল ক্রেতা। তার নয়ন উপচে প্রবাহিত হওয়া বিষাদ অশ্রুকণাকে উপেক্ষা করে ঠিক যেই মুহূর্তে কামিজের ওড়না ছুঁড়ে দূরে ফেলে দিয়েছিল লালিত পুরুষটি, ঠিক সেই মুহূর্তে কটেজের দরজায় করাঘাত একটি সুযোগ লাভ করে বাথরুমে যাওয়ার বাহানায় বিছানা ছেড়ে উঠে পড়েছিল রোজা। অপরদিকে বিরস মুখে দরজা করে বিশ্রে ভাষায় গালমন্দ আরম্ভ করেছিল ক্রেতা। রুম সার্ভিস এসেছিল সাদা শার্ট এবং কালো ক্রপ স্যুট পরিহিত অবস্থায়, গলা থেকে চেহারা নাক পর্যন্ত আবৃত কালো মাস্কে। কোনো রুম সার্ভিস স্টাফ এমন মাস্ক ব্যবহার করে? প্রশ্নটি নিজ হৃদয়ে উত্থাপিত হলেও বাথরুমে ঢুকে পড়ায় বিষয়টি এক প্রকার উপেক্ষার সিদ্ধান্তই নেয় রোজা। এরপর একটি চাপা গোঙানির শব্দে বিচলিত হয়ে দরজা খোলার সাথে সাথে জাহান্নাম কুট করে একটি শব্দে নিজের অশুভ ভাবনা জগৎ থেকে পুনরায় বাস্তবে পদার্পণ করতে বাধ্য হলো রোজা। তার নয়ন মুহূর্তে সিক্ত হয়ে উঠল, নিয়ন্ত্রণ হারিয়ে বাজ ভাঙা বন্যার পানির ন্যায় বইতে আরম্ভ করলো অশ্র। বাইরে থেকে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু বাথরুমের দরজার লকে খটখট করে মৃদু ধ্বনি উঠতেই কেঁপে উঠল রোজা। সম্পূর্ণ গুটিয়ে ফেলল নিচেকে। তার ব্যতিব্যস্ত দৃষ্টি সম্পূর্ণ বাথরুম ঘুরে এলো। কোথাও কোনো প্রকার আত্মরক্ষার সরঞ্জাম নেই। এই কি তাহলে রোজার জীবনের অন্তিম মুহূর্ত? এভাবে অনর্থক এক মৃত্যু ঘটবে তার? হিংস্র জানোয়ারটা তার উপরে ঝাঁপিয়ে পড়বে? কিন্তু তার কি দোষ অসহায়ত্বের সামনে আত্মসমর্পণ করাটা? বাথরুমের কাছের তৈরি লক সিস্টেমের দরজাটি খুলে গেল হঠাৎই। নিজের জায়গায় বরফখণ্ডে পরিণত হলো রোজা। রীতিমতো নিঃশ্বাস রুদ্ধ করে তাকিয়ে থাকলো দরজার ফাঁক হওয়া প্রান্তের দিকে। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো দানবটি। সাদা শার্ট চেনার কোনো উপায় নেই, সম্পূর্ণ রক্তিম বর্ণ ধারণ করেছে। পায়ের চেলসি বুটের উপরে ফর্মাল প্যান্টের প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে রক্তবিন্দু। তাতে বাথরুমের সাদা টাইলস মূর্তি সিক্ত হয়ে উঠেছে রক্তিম প্রবাহে। শরীরে এমন কোনো অংশ অবশিষ্ট নেই যা রক্তের ছোঁয়া পায়নি। রোজার দৃষ্টি তার লম্বাটে পা থেকে ধীরে ধীরে উপরে উঠে এলো। মুখমণ্ডল এখনো আবৃত, মাথাটি নিম্নে ঝুলে রয়েছে খানিক ক্লান্ত ভঙ্গিতে। ঘামে ভেজা চকচকে কালো চুল কপালের চারিপাশে লেপ্টে রয়েছে, কিছু আবার মুক্তভাবে তুলছে। একটি ঝোঁক রোজার কণ্ঠ থেকে পাকস্থলিতে নেমে গেল দানবের হাতের রক্তাক্ত ছুরিটির লক্ষ্য করে। এই অস্ত্রটি দিয়েই মাত্র কয়েক মিনিট আগে ভাবতে পারল না রোজা। শিহরিত হয়ে উঠল দ্বিতীয় দফায়। গা গুলিয়ে উঠল, তার মুখে হাত চাপা দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ অবিরাম প্রচেষ্টা চালালো সে। এই মুহূর্তে নড়াচড়া করা এবং কবরে পা রাখা সমান। অবশ্য এই মুহূর্তে সে চোরাবালিতে পড়েই গিয়েছে। যতই চেষ্টা করবে ততই আরো গভীর পতিত হবে। বাথরুমের মেঝেতে রক্তাক্ত ছাপ ফেলে অগ্রসর হলো দানবটি। তার ভারী পদক্ষেপের শব্দ আবদ্ধ দেয়ালের মাঝে প্রতিধ্বনি হলো বারংবার। ক্রমে সুকঞ্চিত হতে থাকলো রোজা। তার মৃত্যুদূত তার নিকট এগিয়ে আসছে। হাজার চেষ্টা সত্ত্বেও চোখ ঠিকরে অশ্রু নির্গত হচ্ছে, কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে আত্মচিৎকার, কিন্তু কিছুই সম্ভবপর হচ্ছে না। সামনের অশরীরীর দৃশ্য রোজাকে নিয়ন্ত্রণহীন করে তুলছে। দয়া করে আমাকে খুন করবেন না। কোনো অলৌকিক শক্তির জোরে ভিক্ষা বাক্যটি রোজার কণ্ঠ থেকে নির্গত হলো, তা রোজা নিজেও অনুধাবন করল না। তবে তার কণ্ঠে কোনো প্রকার প্রতিক্রিয়া প্রদর্শন করল না দানব। যথারীতি নিজের অশুভ প্রভাব ছড়িয়ে এসে এগোচ্ছে, এক পা আরো এক পা। তার কাছে করজোড়ে মিনতি করেও কি লাভ আছে? 19 বার। রোজা দৃষ্টি ফিরিয়ে নেয়ার পর না জানে আর কতবার সেই পাশবিকতা প্রদর্শন করেছে। একটি মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হলে এবং তার মনুষ্যত্বের কতটা অধঃপতন ঘটলে সে এমন কিছু সংগঠিত করতে সক্ষম হয়। তার মাঝে আদৌ মনুষ্যত্ব রয়েছে কিনা সবটুকু বর্বরতায় পরিপূর্ণ এমন পৈশাচিক কোনো সত্তা কি মিনতির পরোয়া করবে? কোনোদিনও নয়। হাল ছেড়ে দিয়ে হঠাৎই যেন নিজের ভাগ্যের পরিণতিকে মেনে নিল রোজা।
ঝাপসা দৃষ্টিতে মাথা নিচু করে তাকিয়ে রইল মেঝের দিকে। পরাজিত সৈনিকের ভঙ্গিতে যে মনিবের যে কোনো প্রকার সিদ্ধান্ত মানতে প্রস্তুত। আর কয়েক পদক্ষেপ দূরে মৃত্যু। রোজাকে দ্বিধান্বিত করে রক্ত স্নাত অবয়বটি তার পাশ কাটিয়ে শাওরের ঝর্ণার নিচে থামল। কালো রাবার গ্লাভস পরিহিত বাম হাতে কল খুলতেই ছমছমিয়ে বর্ষণ আরম্ভ হলো পানির। তার সমস্ত শরীর ভিজে উঠল মুহূর্তেই। রক্ত ধুয়ে স্রোত হয়ে বইতে থাকলো শোষণ গর্তের দিকে। দেয়ালে হাত ছেঁকে মাথা কিঞ্চিত নুইয়ে নিশ্চল দণ্ডায়মান রইল সে। যার হাতে ছুরিটিও নিজের কদজর্তা মুছে সাফ হচ্ছে। মিনিট দুয়েক এক দৃষ্টিতে সম্মোহিত ব্যক্তির মতন দৃশ্যটির দিকে চেয়ে থাকলো রোজা। অশুভ পশুটি হাতের ধাতব ছুরিটি টাইলসে ফেলতে ছনছন শোধনীতে উঠল। তাতে সম্বিত ফিরল রোজার। সে যার হাতে রাবার গ্লাভস খুলে লম্বা চেয়ে আঙুলগুলো ভেজা চুলে বোলাতে বোলাতে হামাগুড়ি দিয়ে রোজার দরজার দিকে যাত্রা শুরু করল। এই সুযোগ তাকে পালাতে হবে, যেভাবেই হোক। বাথরুমের দরজার অপর পাশে পৌঁছে কক্ষের বীভৎস দৃশ্য পুনরায় নজরে এলো রোজার। কিছুক্ষণ আগে যে ক্রেতা তাকে রীতিমতো গলাধকরণ করতে উদ্গ্রীব হয়ে উঠেছিল, তারই ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন শরীর পড়ে রয়েছে বিছানায়। তাকানোর মতো অবস্থায় নীল আসছে। পাঁজর ভাঙা উন্মুক্ত বুকের অংশ এবং তাতে ঝুলন্ত হৃৎপিণ্ড। নাড়ি ভুড়ি বেরিয়ে পড়েছে রক্ত সমুদ্রে ভাসছে সবকিছু। দৃশ্যটি নজরে পড়লেই যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অসুস্থ বোধ করতে বাধ্য। সহসায় বুঝে এলো রোজা চোখ। সে তাকাতে সক্ষম নয়। বাথরুমের ভেতর থেকে এখনো পানির শব্দ আসছে। অতি দ্রুত এই স্থান ত্যাগ করতে হবে। হামাগুড়ি দিয়েই কক্ষের ভেতরে প্রবেশ করলো সে। মেঝের এক পাশে নিজের ওড়নাটা পড়ে থাকতে দেখলো। সেটি সংগ্রহ করতে উঠে দাঁড়াতে যেতেই পায়ে হ্যাচকার টান অনুভব করলো রোজা। তাকে পেছন থেকে ধরিয়ে রেখেছে কেউ। মুখ ফিরিয়ে তাকাতে রোজা খেয়াল করলো তার সালোয়ার দেয়ালের তীক্ষ্ণ অংশের সাথে আটকে গেছে। একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে সেটি ছাড়িয়ে নিয়ে যেই না রোজার পিছন করে অমনি বাথরুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পিশাচের হিংস্র দৃষ্টি তাকে তৎক্ষণাৎ হিমবাহে পরিণত করলাম। ভেজা চুল কপাল পেরিয়ে চোখ পর্যন্ত ঠেকে ফেলেছে। চপচপ করে জলবিন্দু গড়াচ্ছে, তা থেকে মুখের মাস্কটি সরানোর প্রয়োজন বোধও করেনি সে। সম্পূর্ণ শরীর ভিজে চুপচুপ করছে। সুঠাম অভাবটি বাদে আর কিছুই বোধগম্য সম্ভব নয়। বুকের উপর উভয় বাহু ভাঁজ করে রেখে দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে দেখছে রোজাকে। কল গার্ল। জীবনে এতটা ভারী কি কণ্ঠস্বর এর আগে কোনোদিনও শুনেছে বলে স্মরণ করতে পারল না রোজা। কণ্ঠটি গম্ভীর নয়, কিন্তু নিষ্প্রাণ এবং অনুভূতিশূন্য। কণ্ঠস্বরটি যেন একটি নির্দিষ্ট ওজন রয়েছে। শুনলেই হৃদয় কেমন চাপ অনুভূত হয়। ঝড়ের পূর্ব মুহূর্তে আকাশ ছেয়ে ফেলা ঘন কালো মেঘপুঞ্জের একে অপরের সঙ্গে ঘর্ষণের ফলে যে গর্জন সৃষ্টি হয়, তার সঙ্গে কণ্ঠটির অদ্ভুত মিল রয়েছে। পলায়নের চিন্তায় বিরতি দিয়ে নীরবে মাথা উপর নিচে দুলিয়ে সম্মতি জানালো রোজা। কোনো শব্দ উচ্চারণ সম্ভব নয়। তার দৃষ্টি একবার মেঝেতে নিজের ওড়না এবং আরেকবার অশরীর প্রভাব সম্পূর্ণ ব্যক্তিটির উপর আপতিত হচ্ছে। কোমরে গুজে রাখা সাইলেন্সার যুক্ত রিভলভার বের করে রোজার দিকে এগোলো সে। তাতে হতচকিত হয়ে পড়ল রোজা। এর কাছে রিভলভার থাকা সত্ত্বেও ছুরি কেন ব্যবহার করলো? অধিক নৃশংসতা প্রকাশের জন্য? অদ্ভুতুর এই বিষয়টি চিন্তায় মগ্ন থাকতে রোজার কপাল বরাবর তাক করা হলো রিভলভারটি। দীর্ঘ নল সেফটি লক খুলে ট্রিগারের আঙ্গুল বসানো হলো। প্রথমবারের মতো নিজের সকল অনুভূতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে শব্দ করে কেঁদে উঠল রোজা। কান্নার দমকে তার শরীর কাঁপতে থাকলো। দুর্বল চিত্তে ফিসফিস কণ্ঠস্বরে মাথা ঝুঁকিয়ে সে বলল, দোহাই লাগে, আমাকে খুন করবেন না। আমি কিছু করিনি। আমি 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 কিছু জানি না। আমি আজকের এই ঘটনা সম্পর্কে কোনোদিন মুখ খুলবো না। ব্যক্তিটি কখন কাছে এসেছে ঝাপটা দৃষ্টিতে তা খেয়াল করেনি রোজা। তার চোখের ওষুধ চপচপ করে অশুভ সত্তাটির পরনের চেলসি বুটের ওপর পড়তেই থাকলো।
আমি আপনাকে চিনি না, প্লিজ আমাকে যেতে দিন। আপনাকে কথা দিচ্ছি, আমি মুখ খুলবো, আমি মুখ বন্ধ রাখবো। আমি শুধুমাত্র সার্ভিস দিতে এসেছিলাম। আর উচ্চারণ করা সম্ভব হলো না। রোজার মুখোমুখি হাঁটু গেড়ে বসল সে। মুখ তুলতেই উভয়ের দৃষ্টি বিনিময় ঘটল। এতটা অসহনীয় এবং দুর্বিষহ মনে হলো সেই দৃষ্টি যে রোজার তৎক্ষণাৎ নিজের চোখ সরিয়ে নিতে বাধ্য হলো। এই দানবের উপস্থিতির এতটাই প্রভাবশালী যে তাতে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে রোজা। কপালে শীতল ধাতব স্পর্শটি অনুভব হতেই দুই হাত মেঝেতে ঠেকে দীর্ঘ নিঃশ্বাস প্রশ্বাস নিতে লাগলো রোজা। বন্ধ করে ফেলল চোখ। এবার নিশ্চিত আর রেহাই নেই, এটি সমাপ্তি। ডু অর ডাই। চমকে উঠল রোজা। নিজের অজান্তেই তার বন্ধ চোখের পাতা খুলে গেল। এক দৃষ্টে চেয়ে রইল সামনের অবয়বের দিকে। রোজার চোখের ভাসমান দ্বিধাদ্বন্দ্ব, অবিশ্বাস্য ও কৌতূহল বিশ্লেষণ না করলেও সে বুঝতে সক্ষম যে ব্যক্তিটি তাকে দুইটি নির্বাচন করার সুযোগ দিয়েছে। করো, না হয় মরো। কিন্তু এর অর্থ কি? কি করতে বলছে সে? কি করতে হবে আমাকে? এই প্রশ্নের জবাব না দিয়ে রোজার কপাল থেকে রিভলভার সরিয়ে নিল সে। উঠে দাঁড়িয়ে সেটি পুনরায় কোমরে গুজে সামনে এগোলো। রোজা আতঙ্কিত দৃষ্টিতে শুধু চেয়ে রইল। একটু দূরে মেঝেতে পড়ে থাকা ওনাটা তুলে নিয়ে সেটি রোজার দিকে ছুড়ে দিয়ে সে পিপির করল। 5 লাখ যথেষ্ট নিশ্চয়ই। ওনাটি নিজের শরীরে জড়াতে গিয়ে স্তম্ভিত হয়ে রইল রোজা। অতঃপর অবশেষে দৃষ্টিতে তাকালো রহস্যময় বর্বর ব্যক্তিটির দিকে। সে কি ঠিক শুনেছে নাকি স্বপ্নে তার মস্তিষ্কের সৃষ্টি করা কোনো কল্পনা? বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় হ্যালুসিনেশন। অফিসের কেবিন রুমটি মৃদু সোনালি আভায় উদ্ভাসিত। অসীম আকাশের পশ্চিম প্রান্তে ধীরে ধীরে অস্তমিত হচ্ছে দিবাকর। তার রশ্মি আজ ধারণ করেছে রক্তিম আবহ। মেঘহীন আকাশকে যা ছেয়ে ফেলেছে এক অভূতপূর্ব বর্ণছটায়। গ্লাসে আচ্ছাদিত দেয়াল ভেদ করে চুইয়ে যেন ভেতরে প্রবেশ করছে সেই রশ্মিপাত। ডেস্কের ওপর গ্রামোফোনের মৃদু গুঞ্জনে বাজতে থাকা ক্লাসিক্যাল ইউরোপীয় সঙ্গীতের সংমিশ্রণে মুহূর্তটুকু মনে হচ্ছে সদ্য কোনো ব্যাপার উপন্যাস থেকে বাস্তবে ফুটে ওঠা কোনো দৃশ্য। পা দুটো অ্যান্টিক গ্রামোফোনটির পাশে তুলে দিয়ে শরীর হেলিয়ে আরামদায়ক চেয়ারে বসে রয়েছেন নাবিল কায়সার। হাতে রেড ওয়াইন পূর্ণ গ্লাস এবং তর্জনীতে ঝুলন্ত ইলেকট্রনিক সিগারেট। ডাগর ডাগর আঁখি জোড়ার নিঃস্বার্থ দৃষ্টি নিক্ষিপ্ত অস্তমিত সূর্যের দিকে, যার অদ্ভুত অশরীরীর বর্ণ রশ্মি ছড়িয়ে পড়েছে সমস্ত শহর জুড়ে। ক্রমেই সন্ধ্যার আধা ছায়া ধেয়ে আসছে এই স্বর্গে গ্রাস করতে। সৌচ্চ ভবনের নিজ কেবিনে বসে দৃশ্যটি উপভোগ করতে করতে ওয়াইনের স্বাদ আস্বাদন নাবিলের অশান্ত হৃদয় একটু হলেও প্রশান্তি ছোঁয়া দিতে সক্ষম হচ্ছে। দেশের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান KB ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার বাদশাহ কায়সারের কনিষ্ঠ পুত্র নাবিল কায়সার ঘণ্টাখানেক আগেই ফোন কলে সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে, যার দরুন তার মেজাজ সপ্তম আসমানে গিয়ে পৌঁছেছে। লামিয়া মেয়েটা একটা উটকো ঝামেলা। যদি না ব্যবসায়িক প্রতিপত্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয়তা হতো, তাহলে এমন মেয়ের দিকে কোনোদিনও ফিরেও তাকাতো না নাবেল। মেয়ে মানুষের কি অভাব পড়েছে দুনিয়ায়? টাকা ছড়ে সুর সুর করে হাজির হবে তার বিছানায়। দাম্পত্য জীবনের কলহ এবং ব্যবসা সংক্রান্ত কাজকর্মে হাঁপিয়ে উঠেছে নাবিল। সামান্য আনন্দ স্ফূর্তির সুযোগও সে পায়নি যতদিন থেকে এই অফিসের দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে। এসব কি মানা সম্ভব? সারাদিন ক্লাব পার্টি এবং মেয়েবাজি করে বেড়ানো ছেলেটাকে একদিন হুট করে কোম্পানির ডিরেক্টর আসনে বসিয়ে দেওয়া হলো। তা তো ক্ষান্ত না হয়ে সোজা কোথাকার কোন লামিয়া হাওলাদারকে ধরে কাবিন পরিয়ে ফেলা হলো, যার কিনা আবার ভিন্ন এক পুরুষের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক রয়েছে। কি আশ্চর্য! এই মেয়ের এতই দুঃসাহস, সে স্বামীর যাচ্ছে ওপেন ম্যারেজের দাবি করছে। ওপেন ম্যারেজ? ইলেকট্রনিক সিগারেট প্রান্তে ছোঁচ পুড়ে একরাশ ধোঁয়া নির্গত করে কাষ্ঠ হাসি হাসল নাবেল। ওপেন ম্যারেজ আবার কি? নিজের পরকীয়া সম্পর্কের জায়েজ পরিণত করার এক পশ্চাৎ নামমাত্র।
পুনরায় একটি দীর্ঘ টান গ্রহণ করে নাবিল আধুনিক ইন্টেরিয়রের সিলিংয়ের দিকে তাকালো। ঠিক আছে, লামিয়া বানু যেমনভাবে খেলতে চাইছে তার সঙ্গে ঠিক তেমনভাবেই খেলা হবে। সে আন্দাজও করতে পারছে না কত অভিজ্ঞ খেলোয়াড় এই নাবিল কায়সার। স্যার আসবো? কেবিনে কাচের দরজার পাশে দেয়ালে অবস্থিত স্পিকারে যান্ত্রিক ধরনের কণ্ঠস্বরটি বেজে উঠল। বাইরে মাইক্রোফোনে কেউ ভেতরে প্রবেশের অনুমতি চাইছে। দূর থেকে এলইডি স্ক্রিনে সাদা কালো বর্ণে বাইরে অপেক্ষমান দুজনকে দেখতে পেল নাবিল। একজন তার সেক্রেটারি আকাশ, অপরজন একজন রমণী। তবে কারো চেহারা কিংবা বেশভূষা দূর থেকে ঠিকমতো বোধগম্য হচ্ছে না। আকাশকে চেনার কারণ তার অবয়ব দেখে নাবিল অভ্যস্ত। এই মুহূর্তে চেয়ার থেকে উঠে কাছে গিয়ে দেখতে ইচ্ছে না হওয়ায় ছোট থেকে সিগারেট সরিয়ে নাবিল অনুমতি প্রদান করল। কামিন। কাচের দরজা স্লাইড করে খুলে গেল। ভেতরে প্রবেশ করলো আকাশ, তার সঙ্গে সেই অচেনা রমণী। সহসাই ডেস্ক থেকে পা নামিয়ে চেয়ারে সোজা হয়ে বসল নাবিল। তার লোলুপ দৃষ্টি রমণীকে আপাতমস্তক পর্যবেক্ষণ করতে আরম্ভ করলো। এমন সব স্থানে তা স্থির হলো যা স্বাভাবিক কোনো পুরুষ মানুষ সর্বদা এড়িয়ে যায়। হলুদ বর্ণের কাঠগোলাপ আতঙ্কিত অর্গানজা শাড়ি পরিহিত রমণী নাবিলের দিকে তাকালো। চোখে চোখ মিলতেই তার হালকা লাল লিপস্টিক এবং গ্লসের চিকচিক দ্রুতি ছড়ানো উষ্ঠ জোড়া মৃদু হাসির রেখায় বিস্তৃত হলো। এক দৃষ্টে নির্লজ্জ ভঙ্গিতে সেই ছোচে পানে তাকিয়ে থাকলো নাবিল। একটি ছোক গিল ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে তীর্যক দৃষ্টিতে দেখতে থাকলো রমণীকে। আমি তাহলে আসলাম স্যার। না তাকিয়ে হাতের ইশারায় আকাশকে প্রস্থান করার আদেশ দিতে এসে চুপচাপ কেবিনের বাইরে চলে গেল। কাচের স্লাইড জোর মৃদু গড়গড় শব্দে বন্ধ হতে রমণী কোনো প্রকার অনুমতি ব্যতীত ডেস্কের ওপর পাশের চেয়ার টেনে বসে পড়ল। নিজের হ্যান্ডব্যাগ তুলে রাখলো গ্রামোফোনের বিপরীতে। তাতে বিরক্ত নয়, বরং সন্তুষ্ট হলো নাবিল। এমন নির্ভীক মেয়ে তার পছন্দ। নাম? সুমি। কপালে নেমে আসা মসৃণ চুলের গুচ্ছ কানের পেছনে গুজে নিয়ে মধুমিশ্রিত কণ্ঠে জবাব দিল রমণী। তার শরীর থেকে ভেসে আসা মিষ্টি একটি ঘ্রাণ যেন মুহূর্তে নাবিলকে মোহিত করে তোল। ব্যাপারটি ঠিক উত্তেজক নয়। এই রমণীর কাছে থাকলে শরীরে উত্তেজনা নয়, বরং প্রশান্তি সৃষ্টি হয়। যে প্রশান্তি আজ বড় দরকার নাবিলের। তাই সে সুমির প্রতি অধিক আকৃষ্ট অনুভব করল। ওয়াইন? নিজের গ্লাসটি নাড়িয়ে ইঙ্গিতে শুধালো নাবিল। তাতে যথারীতি হাসি ধরে রেখে মাথা নাড়ল সুমি। না ধন্যবাদ, আমি ড্রিঙ্ক করি না। আই সি, এথিক্স। ওয়াইনের গ্লাস টেবিলে রেখে দিয়ে শুধুমাত্র সিগারেটে হাত উঠল নাবিল। সম্পূর্ণ ডেস্ক ঘুরে এসে দাঁড়ালো ঠিক সুমির পেছনে। বর্তমানে তার মিষ্টতা পূর্ণ ঘ্রাণটি আরও তীব্রভাবে নাকে এসে ঠেকেছে। তার বিপরীতে নিজের সিগারেটের তামাটে গন্ধকে কেমন অপবিত্র মনে হচ্ছে। সেটি তাই ডেস্কে ছুরি দিয়ে ছুকলো নাবিল। দুই হাতে স্পর্শ করলো সুমির কাজ জোড়া। কিছু চমকিত হলো সুমি, কিন্তু পর মুহূর্তে নিজের কোমল হাসির আড়ালে সব কিছু আড়াল করে ফেলল। সুমির পিঠ ভাসিয়ে কোমর অবধি নেমে যাওয়া মসৃণ চুলে মুখ ডুবিয়ে মোহনীয় ঘ্রাণটি অনুভব করলো নাবিল। তারপর ফিসফিসিয়ে কণ্ঠে জিজ্ঞেস করল, সুমি ডিয়ার, বলো তোমাকে কোন রূপকথার রাজ্যে নিয়ে যেতে পারি? প্যারিস, লন্ডন কিংবা গ্রিস? তাজমহল দেখতে চাও অথবা আইফেল টাওয়ার? জাস্ট সে দ্য ওয়ার্ড। সাজিক। উত্তরটি নাবিলকে তার মোহের দুনিয়া থেকে বাস্তবে টেনেই আনলো যেন জোরপূর্বক। চোখ মেলে সে এক দৃষ্টিতে তাকিয়ে সুমির দিকে। মায়াবতী রমণীর আকর্ষণীয় অধর পলবে ভাসছে অমায়িক হাসির প্রবাহ। সাজিক ভ্যালি কোনোদিন যাইনি, সেখানকার পাহাড় এবং প্রকৃতি দেখতে ইচ্ছুক। চোখ পিটপিট করলো নাবিল। পরক্ষণে সুমির হাসি যেন তার ঠোঁটেও সংক্রমিত হলো। ঝুঁকে রমণীর ব্লাসে উদ্ভাসিত গালে নিজের নাক ঘষে নাবিল জবাব দিল, অ্যাজ ইউর উইশ। উপভোগে ব্যস্ত থাকায় সামনের কাচের তৈরি দেয়ালে প্রতিফলিত হওয়া সুমির অবয়ব চেহারায় অদ্ভুত অশুভ ভাবটি নাবিল কায়সারের দৃষ্টি সম্পূর্ণ এড়িয়ে গেল।
চারিদিকে পর্বতের সারি, যত দূর দৃষ্টি যায় শুধু হরিৎ বর্ণের রং খেলা। মেঘের দলেরা সম্পূর্ণ আকাশ জুড়ে যেন ঘেরাও কর্মসূচি পালন করছে। হাওয়ায় মিঠাইয়ের মতন মেঘের ভেলা ভেসে চলছে মহাকালের নেশায়। সমুদ্র থেকে 1800 ফুট উচ্চতা অবস্থিত কোনো প্রাকৃতিক লীলাক্ষেত্র এর আগে রোজা বেড়ানোর সুযোগ লাভ করেনি। রাঙামাটির সাজেক ভ্যালির সৌন্দর্য যে কারো নজর কাটতে পুজো। গতকালই নাবিল কায়সারের সঙ্গে হেলিকপ্টার সহযোগে সাজেকের রুইলুই পাড়ায় পৌঁছেছে রোজা। মেঘপুঞ্জ নামক এক রিসর্টে তাদের থাকার ব্যবস্থা করা ছিল আগে থেকেই। নাবিল একমাত্র রোজা ব্যতীত নিজের সেক্রেটারি কিংবা অন্য কোনো প্রকার সঙ্গ নিয়ে আসেনি। নিরালয় নিভৃতে একলা এক রমণীর সঙ্গে সে মাদকীয় সুপূর্ণ কিছু দিন যাপন করতে চায়। নিজের বৈবাহিক জীবন থেকে দূরে এই পার্বত্য অঞ্চলের প্রকৃতির কোলে স্নিগ্ধ এক সত্তার সঙ্গে প্রেমময় মুহূর্ত যাপন স্বপ্ন সে বহুদিন ধরে লালন করে। এইবার তা বাস্তবে রূপান্তরিত করার পালা। নিজের অমোঘ উপভোগ এবং লীলা খেলার মাঝে কোনো অপ্রয়োজনীয় তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ পরিত্যাগ করতেই বদ্ধপরিকর নাভেল। রুইলুই পাড়া মূলত রুইলুই পাহাড়ের নিকট অবস্থিত একটি পর্যটন স্থান। সাজেক ভ্যালিতে ঘুরতে আসা পর্যটকদের আবাসন এবং অন্যান্য সুবিধা প্রদানের জন্যই এখানে রয়েছে বিভিন্ন রিসোর্ট থেকে শুরু করে স্থানীয় আদিবাসীদের বাসস্থান। মানুষের কমতি নেই, ব্যবসায়িক ক্ষেত্রে পরিপূর্ণ চারিপাশ, তবুও সবুজে ঘেরা প্রকৃতির মাঝে এক টুকরো প্রশান্তির আশ্রয় স্থল যেন এই রুইলুই পাড়া। গতকাল এই স্থানে যখন নাবিল পৌঁছেছে তখন রাত 8টা, তাই ভ্রমণ কিংবা উপভোগ কোনো কিছুরই সুযোগ লাভ করেনি সে। ক্লান্ত শরীর নরম গদির বিছানা এড়িয়ে দিতেই নিদ্রা আচ্ছন্ন হয়ে পড়েছিল আখিজোড়া। বহুদিন এমন শান্তির ঘুম দেয়নি নাবিল। সকালে যখন তার নিদ্রা ভঙ্গ হলো তখনই সমস্ত শরীর ফুরফুরে অনুভূতি হলো। আরও একটি দৃশ্য তার নজর কেড়ে নিল। কক্ষের লম্বা বারান্দায় দাঁড়িয়ে থাকা কামিজ পরিহিত রমণীটি। তার মসৃণ কুচবরণ কেশরাশি পিঠ ভাসিয়ে নেমে গিয়েছে কোমরের নিচ অব্দি। বায়ুতে দোল খেয়ে বেড়াচ্ছে তা স্রোতস্বিনীতে প্রবাহিত ঢেউয়ের মতন। নাবিল উঠল, নীরব পদক্ষেপে পৌঁছালো রমণীর কাছে। দুবাহু বাড়িয়ে জড়িয়ে ধরল তাকে পেছন থেকে। তারপর সেই কেশরাতিতে নাক ডুবিয়ে দীর্ঘ প্রশ্বাস নিয়ে বিড়বিড় করল, গুড মর্নিং সুমি। প্রথম কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকলেও পরে মৃদু একটি হাসির রেখা ফুটে উঠল রমণীর উষ্ঠ জুড়ে। সুমি নামটা শুনে অভ্যস্ত নয় সে। সত্যিকারের নাম রোজা, কিন্তু এই বান্দার কাছে এসে সুমি হিসেবেই পরিচিত। বাহুজোড়া ছড়িয়েছে নিয়ে সেই স্মিত হাসি ধরেই রেখে পেছনে ফিরল রোজা। তৎক্ষণাৎ তার রাঙা গালে স্পর্শ বোলাতে আরম্ভ করলো নাবিল। শুড উই? নাবিলের সিগারেটে পোড়া ছোচে তর্জনী আঙুল থেকে মৃদু কণ্ঠে রোজা জানালো, সবেমাত্র ভোরের আলো ফুটলো, আমাদের প্রকৃতি উপভোগ করা উচিত মিস্টার কায়সার। রোজার কোমরে হাত দিয়ে তাকে কাছে টেনে নিয়ে ঘাড়ে নাক ডোবালো নাবিল। তার শরীরের হৃদয় হরণকারী সুমিষ্ট শান্তি ক্ষুধার্ত জন্তুর ন্যায় গ্রহণ করে বাদশাহ কায়সারের প্রশ্ন জানালো, উপভোগ করার জন্য প্রকৃতি নয়, তোমাকে দরকার সুমি। তাই বুঝি? মৃদু হেসে নাবিলের চুলে আঙুল বোলাতে শুরু করলো রোজা। নিজের প্রশান্তির স্পর্শে যেন ধীরে ধীরে বশ করতে চাইছে কোনো অবাধ্য পশুকে। ঠিক আছে, তবে তাই হবে আজ রাতে। রাত পর্যন্ত অপেক্ষা করবে কে? হতাশে গঙিয়ে উঠল নাবিল। এই রমণীর স্থানে অন্য কোনো মেয়ে হলে হয়তো এতক্ষণে জোরপূর্বক বিছানায় ছুঁড়ে ফেলতে দ্বিতীয়বার চিন্তা করতো না সে। কিন্তু অদ্ভুত হলো সত্যি এই রমণীর সঙ্গে পাশবিক ব্যবহার করতে বাচ্ছে তার। অস্বস্তি হচ্ছে, যেন এ অর্থের লোভে শরীর বিক্রি করা কোনো নির্লজ্জ নারী নয়, বরং পরম পূজনীয় কোনো দেবী। চাইলেও যাকে খুব সহজে অসম্মান করা সম্ভবপর নয়। হৃদয় তাতে ভাত সেতে দাঁড়ায়। এমন অনুভূতি কি শুধুমাত্র নাবিলেরই হচ্ছে, নাকি এই রমণীর পূর্বের খদ্দেরদেরও হয়েছে? জানার কি কোনো উপায় রয়েছে? চোখ ফুলিয়ে রীতিমতো শিশুদের মতন করে আবদার করল নাবিল, তুমি গতকাল রাতেও একই কথা বলেছো, ক্লান্তি লাগছে, এখন নয়।
সবুরে মেওয়া ফলে মিস্টার কায়সার। রোজা কিঞ্চিত হেসে আঙুল সরিয়ে নিতেই তার কবজি আঁকড়ে ধরল নাবিল। জোর টানে তাকে কাছে নিয়ে চিবুক স্পর্শ করে ঝুঁকল ওর উষ্ঠজোড়ার উদ্দেশ্যে। আই কান্ট ওয়েট এনিমোর। ফিসফিস কণ্ঠে ঘোষণা করে যেই না নিজের তৃষ্ণা নিবারণে হামলে পড়বে সে, ঠিক ওই মুহূর্তে কক্ষের দরজায় করাঘাত। রুম সার্ভিস স্যার। ভীষণ বিরক্ত হয়ে রোজাকে ছাড়তে বাধ্য হলো নাবিল। হতাশায় মাথার চুল আঁকড়ে ধরে অশ্রাব্য একটি ইংরেজি ভাষার শব্দ উচ্চারণ করলো সে। আমি 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 ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম। কোনো মতে বলে দরজা খুলে এগিয়ে গেল রোজা। তার বুকের ভেতর হৃদযন্ত্র থমকে পড়েছিল। কয়েক সেকেন্ডের জন্য পুনরায় একটি অঘটন থেকে বেঁচে গিয়েছে সে এবং তার রক্ষক। দরজা খুলতে সাদা শার্ট এবং কালো গ্রুপ টুপি পরিহিত অবস্থায় কক্ষে প্রবেশ করে রুম সার্ভিস স্টাফ। মুখে মাস্কে আবৃত তার চেহারা, পায়ে চেলসি বুট এবং ললাটে ছড়িয়ে থাকা এলোমেলো চুলের গুচ্ছ। বারান্দায় দাঁড়িয়ে একটি সিগারেট ধরিয়ে ছোটে পুরে অযথায় স্টাফকে আপাতমস্তক পর্যবেক্ষণ করল নাবিল। তার অবয়বটা সুঠাম, বিস্তৃত বুক এবং প্রশস্ত কাঁধ, কোমরের অংশটুকুও চাপা, ঠিক যেন আওয়ার গ্লাস কাঠামো। যথাযথ শরীর চর্চার মাধ্যমে শুধুমাত্র এমন শারীরিক কাঠামো অর্জন সম্ভব। তবে কোথাও যেন অদ্ভুত একটি অসঙ্গতি রয়েছে, কিছুটা যেন পরিচিত অনুভূতি হচ্ছে একে। কিন্তু এই প্রত্যন্ত সাজেক ভ্যালির রিসোর্টের কোনো রুম সার্ভিস স্টাফকে খোদ নাবিল কায়সারের চেনার কথা নয় কোনোদিনও। নিজের প্রতি ঈশ্বর বিদ্বেষ অনুভব করলো নাবিল। ভীষণ উল্টোপাল্টা ভাবছে সে। আজকাল সব ওই নাখাস্তা লামিয়ার উদ্ভট প্রস্তাব। রোজা স্টাফদের সঙ্গে কথা বলছে, তাতে বিরক্ত করার প্রয়োজন না করে নাবিল উল্টো ঘুরে আকাশের সৌন্দর্য উপভোগ করতে করতে সাদার সিগারেটটা মনোযোগ দিল। কংলাক পাহাড়। কণ্ঠ খাতে নামিয়ে দুইটি মাত্র শব্দ উচ্চারণ করলো স্টাফ। তাতেই কিছুই বুঝতে অবশিষ্ট রইল না রোজার। আলতো করে মাথা নেড়ে সম্মতি জানালো সে। তৎক্ষণাৎ উঁচু ঘুরে বাইরের পথ ধরতে বারান্দা থেকে নাবিল কণ্ঠ চড়িয়ে ডাকল, খাবার কোথায়? নিশ্চল রইল স্টাফ। কিছুটা হতচকিত হয়ে নাবিলের দিকে ঘুরল রোজা। দ্রুত ব্যাখ্যা করল, আমি যে অর্ডার দিয়েছিলাম সেটা গুলিয়ে ফেলেছে। আমার বাদামে অ্যালার্জি রয়েছে, সেই সম্পর্কে নিশ্চিত হয়ে জানতে এসছে। একটু পরেই ব্রেকফাস্ট পাঠানো হবে। ও, তা এমন মাস্ক পরার কারণ? কিঞ্চিত মাথা হেলিয়ে নাবিলের সঙ্গে দৃষ্টি বিনিময় করল স্টাফ। তার বাদামি রঙের বর্ণের চোখের তীক্ষ্ণ চাহনি অযথায় শিউরে উঠল নাবিল। ঠান্ডা লেগেছে স্যার। কর্কশ কণ্ঠে উচ্চারণ করে বিলম্ব ছাড়া কক্ষ ত্যাগ করল স্টাফ। তার চলে যাওয়ার বছপানে দীর্ঘ এক মুহূর্ত নিঃশব্দে চেয়ে রইল নাবিল। পরক্ষণে রোজার অবয়বে দৃষ্টি ফেলে বিড়বিড় করল, অদ্ভুত স্টাফ। সম্মতিস্বরূপ মাথা নেড়ে দু হাত একত্রিত করে উৎফুল্ল কণ্ঠস্বরে রোজা ব্যক্ত করল, সে যাক, আজকের দিন শুরু করতে হবে জলদি। সাজেকের সবচেয়ে উঁচু স্থান কংলাক পাহাড়ে না গেলে এখানে বেড়াতে আসাটাই অনর্থক হয়ে যাবে। ওকে ডিয়ার। মৃদু হেসে সিগারেটে মনোযোগী হলো নাবিল। অপরদিকে বিছানায় বসে একটি দীর্ঘশ্বাস গ্রহণ করলো রোজা। তার সম্পূর্ণ শরীর হঠাৎ করে অবশ হয়ে পড়েছে। নিজ দুটি ধরিত্রীর বুকে ছড়িয়ে দিয়ে পশ্চিম প্রান্তে অস্ত যাচ্ছে দিবাকর। আকাশে ছেয়ে থাকা মেঘপুঞ্জে প্রতিফলিত হওয়া সেই স্বর্ণালী রশ্মি যেন নির্দেশ করছে স্বর্গের দুয়ারকে। সেই দৃশ্যের নিচে সবুজাভ উর্মিমালায় পরিপূর্ণ সুবৃস্ত অরণ্য এবং পর্বতরাশি যেন স্বয়ং স্বর্গ। পাহাড় বেয়ে অরণ্যর পথে নামতে নামতে ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে রোজা। তার সামনেই হাইকিং বুটস পরিধানকৃত নাবিল অভিজ্ঞ ভঙ্গিতে এগিয়ে চলছে অস্তমিত রবির অমিত মায়া মাঝে। এই মোহনীয় অরণ্য গাছে হেঁটে চলা পথিক যুগলের একজনের অন্তরে রয়েছে দ্রুত রিসোর্টে ফিরে নিজের মহাভোজ
আরম্ভের বাসনা এবং অপরজনের অন্তর শীতল আতঙ্কে পরিণত বরফখণ্ড। তুমি অযথাই আমাকে অতটা পথ হাঁটালে সুমি। খানিক ঝাঁঝালো কণ্ঠে বলল নাবিল। একবার বিরক্তি দৃষ্টিতে পেছনে চেয়ে পুনরায় জানালো। এখানে নেটওয়ার্ক নেই, সবাই ভিন্ন পথে নেমেছে। পাহাড় জঙ্গলে এমন ছেলে মানুষই করতে নেই। সরি। নত মুখে ধমক হজম করে হতাশা প্রকাশ করল রোজা। তাতে নাবিল কায়সারের ফ্রিজেরা কুঞ্চিত হয়ে এলো, তার সঙ্গে ছোচে খেলে গেল এক অদ্ভুত হাসির প্রবাহ। ইউ বেটার স্যাটিসফাই মি টুনাইট বেব। কোনো প্রকার জবাব প্রদানের সামর্থ্য অবশিষ্ট রইল না রোজার মাঝে। তার হাত শক্তভাবে চেপে বসলো ধরে রাখা লাঠিতে। অপরদিকে তার হৃদয় লিপ্ত হলো এক অদৃশ্য মান সংগ্রামে। দ্রুতই অরণ্য পেরিয়ে লোকালয়ে পৌঁছানো যাবে আন্দাজ করলেও যেন পথ হারিয়ে একই জায়গায় বৃত্তাকার পথে ঘুরতে থাকলো নাবিল। পরপর 3 বার একই পাহাড়ি গাছের নিচে উপস্থিত হওয়ার পর থমকালো সে। চারিদিকে যেন সন্ধ্যার আধার ক্রমশ গ্রাস করে ফেলেছে সমগ্র ধারাকে। ইতিমধ্যে অজানা পশু পাখির কলতানে মুখরিত হতে আরম্ভ করেছে অরণ্য মাতা। কিছুক্ষণ পর এই স্থান পরিবর্তিত হবে ভয়ঙ্কর জন্তুদের বিচরণ ক্ষেত্রে। অশ্রাব্য শব্দটি হিসিয়ে উঠে নিজের লাঠি ছুঁড়ে ফেল নাবিল। প্রচন্ড ক্রোধে তার সমগ্র শরীর কাঁপতে আরম্ভ করছে থরথর করে। জীবনে প্রথম কোনো মেয়ে মানুষের প্ররোচনায় এমন এক বিপজ্জনক পর্যায়ে সম্মুখীন হয়েছে সে। চট করে পেছনে চাইল নাবিল। তার অগ্নিদৃষ্টি অবলোকন করে শিরদাঁড়া বেয়ে হিমশীতল স্রোত বয়ে গেল রোজার। ক্রমেই পিছাতে আরম্ভ করলো সে, যদিও খুব ভালো মতো অবগত যে এই অরণ্যের মাঝে থেকে পালানোর পথ নেই। থাকলেও সেই পথের সন্ধান তার জ্ঞানে নেই। 5 লাখ টাকার সামনে নিজের প্রাণ পাখিকে বাজি রেখে কি কাজটা ঠিক করেছে রোজা? নাবিলের শক্তিশালী বাহু জোড়া মুহূর্তেই রোজাকে চেপে ধরলো, আশ্রয় ফেললো গাছের গুড়িতে। তীব্র যন্ত্রণা রোজার সমস্ত শরীর যেন ঝনঝন করে উঠল। অদ্ভুত এক যাতনা তরঙ্গ জুড়ে তার পিঠ জুড়ে চঞ্চন করতে থাকলো। মনে হচ্ছে তোকে একটু বেশি মাথায় উঠে ফেলেছি, তাই এখন মাথায় বসে তাতা থই থই করে নৃত্য করছিস। নাবিল। একদম চুপ। সহসা রোজার নিকটবর্তী হয়ে তার শরীরের সঙ্গে নিজের শরীর মিশিয়ে ফেলল নাবিল। তার তপ্ত নিঃশ্বাসে গা গুলিয়ে উঠল রোজা, আর তাতে তৎ চেপে হজম করে গেল সে। আমাদের এখন এখান থেকে যেতে হবে, না হলে। কিভাবে যাবি তুই? পথ জানা আছে তোর? নিঃশব্দ রোজা। তার গ্রীবায় জড়িয়ে গেল নাবিলের ডান হাতের আঙুল। স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস চলমান রাখা রোজার জন্য হয়ে উঠল কষ্টসাধ্য। তার চেহারার দুঃসত্তা অনুভব করে তির্যক হাসল নাবিল। ডোন্ট ওয়ারি বেবি, আমি রিসোর্টে না ফিরলে কিছুক্ষণের মধ্যেই জানাজানি হয়ে যাবে। আই অ্যাম এ VIP, ইউ নো। শীঘ্রই উদ্ধার পাবো আমরা, শুধু ততক্ষণ টিকে থাকতে হবে। এই যা। ভয়ার্ত দৃষ্টিতে নাবিলের ফ্যাকাশে দৃষ্টিতে যে রইল রোজা। তার কাছে ঝুঁকে ঘাড়ে মুখ ডুবিয়ে ঠোঁট ঘষতে আরম্ভ করলো নাবিল। আনটিল দেন, হোয়াই নট উই? শব্দ করে হাসলো নাবিল। তারপর রোজার চুলে নাক ডুবিয়ে পিপির করলো। তোমার গান এতটাই মাদকীয় যে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা অতীব কষ্টকর। আই কান্ট ওয়েট টু ডিভোর ইউ হোল। রোজার শরীরে অনিয়ন্ত্রিতভাবে প্রবাহিত হতে থাকলো নাবিলের কুলুষিত হাত জোড়া। অভিজ্ঞ ভঙ্গিতে সে এক অজগর সাপের মতন ধীরে ধীরে গলতকরণ করতে আরম্ভ করলো নিজের শিকারকে। রোজার দৃষ্টি প্রদীপ যেন আধারে ঢেকে গেল। প্রকৃতির মতো অশুভ এক অন্ধকার তাকেও গ্রাস করে ফেলল সম্পূর্ণ। রোজার পরনের জ্যাকেটের চেন খুলে তা ছুঁড়ে ফেলল নাবিল। অতঃপর যেই না লোভনীয় ভঙ্গিতে হাত বাড়ল কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, ঠিক তখনই এক মৃদু গর্জন সম্পূর্ণ জায়গায় যেন প্রতিধ্বনি হলো। অনতিবিলম্বে সতর্ক হয়ে প্যান্টের পকেট থেকে লাইটার বের করলো নাবিল। নিজের অবস্থানে স্থির থাকলো রোজা। লাইটারের প্রজ্বলনে ক্ষীণ আভায় চারিদিক আলোকিত হতে অশুভ দৃশ্যটি নজরে এলো নাবিলের। ঠিক
হাত সাথে দূরে একটি ছোট্ট ঢিবির উপর দণ্ডায়মান এক ছায়ামূর্তি। আধার গোলা অবয়বেও তার প্রভাবশালী অবস্থান হৃদয় মাঝে ভয় ধরিয়ে দেয়। কে 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 ঈশো আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো নাবিল। তার কণ্ঠটি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্কশ শোনালো। গলা খাকারি দিয়ে তা নিয়ন্ত্রণ করতে যেতেই ঢিবির উপর অবস্থানরত ছায়ামূর্তির হঠাৎ অগ্রসর হওয়ার দরুন সে হতবিহ্বল হয়ে পড়ল। লাইটারের আলোর সীমানায় প্রবেশ করতে ধীরে ধীরে দৃষ্টিগোচর হলো সাদা শার্ট, কালো ক্রুপ স্যুট এবং চেলসি বোট, চেহারায় মাস্ক, হাত আবৃত কালো রাবার গ্লাভসে। সেই হাতের মাঝে শোভা পাচ্ছে একটি মেকানিক্যাল টুলবক্স। মাস্কের উপর ঘন ফ্রুজোরার নিচে চুলের গুচ্ছের আড়ালো স্পষ্ট দৃষ্টিগোচর হলো চকচকে কালো বর্ণের মণিজোড়া। আপাত দৃষ্টিতে স্বাভাবিক বর্ণের সঙ্গে পার্থক্য ধরা সম্ভব নয়, কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতায় ওই দৃষ্টির মাঝে লোকায়িত নৃশংস দানবটির অস্তিত্ব মুহূর্তে উপলব্ধি সম্ভব। ওই আঁখি যেন মহাকাশে অদ্ভুত একজোড়া কৃষ্ণগহ্বর। সে কোনো কিছুকে নিজ আধার গর্তে চেনে নিয়ে শূন্যতার নিঃশ্বাসে প্রদানের কারিগর। নিজের শরীরের সমস্ত জোরের বিলুপ্তি অনুভব করে দপ করে মাটিতে বসে পড়ল নাপেল। তার কণ্ঠে অবিশ্বাস এবং মহাবিস্ময় প্রকাশ পেল ভূকম্পন হয়ে। আসমান? হিংস্র জানোয়ারের ন্যায় ছায়া মূর্তির হাত থেকে টুলবক্সটি সশব্দে মাটিতে পড়ল। তাতে তার ঢাকনা খুলে ঘাসে আচ্ছাদিত ভূমিতে ছড়িয়ে পড়ল রেঞ্জার, হাতুড়ি, প্লাস সহ সকল প্রকার সরঞ্জাম। এই সরঞ্জাম শুধুমাত্র গাড়ি মেরামতেই নয়, ভিন্ন জিনিস মেরামতে ব্যবহৃত হয় সে সম্পর্কে যথাযথ অবগত নাবিল কায়সার। একটি বিষয় সম্পর্কে সে বর্তমান নিশ্চিত, তার মৃত্যু অবধারিত এবং তার মৃত্যুদূত আজরাইল নয়, আসমান। আসমান, দ্য কিলিং মেশিন। নিজের পিতা বাদশাহ কায়সারের কণ্ঠে উচ্চারিত নাম এবং তার সম্বোধন শুনে কয়েক মুহূর্ত তবদা খেয়ে বসে রইল নাবিল। তার উদ্ভ্রান্ত দৃষ্টি একবার পিতা এবং পরিবারের আপতিত হলো তার ঠিক পেছনে সামরিক স্ট্রেট ভঙ্গিতে শিরদাঁড়া চান চান করে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। পুরুষের বদলে হৃদয়ে ছেলে শব্দটি উত্থাপিত হওয়ার কারণ তার চেহারার শারীরিক কাঠামো সুগঠিত সুঠাম হওয়া সত্ত্বেও তার মুখমণ্ডল যেন শিশুসুলভ মায়াময় আচ্ছাদিত। প্রয়োজনের অতিরিক্ত ফর্সা তার দৈহিক বর্ণ। সাধারণত পুরুষ মানুষদের ত্বক এতটাও উজ্জ্বলের অধিকারী হয় না, অন্তত এই উপমহাদেশের পুরুষরা সচরাচর এমন বর্ণের বহিঃপ্রকাশ ঘটাতে অভ্যস্ত নয়। তার ত্বকের শ্বেত ভাবটি অদ্ভুত এক আবহের প্রকাশ ঘটায়। অদ্ভুত অনুভূতিহীন পাথর কঠিন তীক্ষ্ণ চেহারা, তারই মাঝে প্রচলিত পটল চেরা আঁখি জোড়া অত্যন্ত গভীর যা দৃষ্টিশক্তি, ঠিক যেন সদ্য কফিন থেকে বেরিয়ে আসা কোনো রক্তচোষা ভ্যাম্পায়ার। নিজের ব্যাখ্যায় নিজেই স্তম্ভিত হয়ে রইল নাপেল। সে কি এইমাত্র ছেলেটিকে ভ্যাম্পায়ারের সাথে তুলনা করলো? কিন্তু তারই বা কি দোষ? দোষ কোথায়? বিদেশি সিনেমাতে ভ্যাম্পায়ারের চরিত্রে যেমন দৈহিক প্রদর্শন ঘটানো হয়, তার সঙ্গে এই ছেলেটির অবয়বের খুব একটা পার্থক্য নেই বললেই চলে। চোখ দুটো পর্যন্ত বিনা কারণে অদ্ভুত এক রক্তপিপাসু অনুভূতির জাহির করছে। আসমান? নিজের ছোঁচে আঙুল বুলিয়ে দণ্ডায়মান ছেলেটিকে পুনরায় মনোযোগী ভঙ্গিতে পর্যবেক্ষণ করতে থাকলো নাবিল। বাদশাহ কায়সার নিজের কনিষ্ঠ সন্তানের হাবভাবে কিছুটা আশাহত অনুভব করলেন যেন। একটি দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, আদিল চৌধুরীর বিষয়টি ও সামলাবে। বাবা? বাক্যটি শুনে রীতিমতো আটকে উঠল নাবিল। আদিল চৌধুরী তার পিতা বাদশাহ কায়সার একজন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী। এই লোক নিজের লাভের খাতিরে যে কোনো পন্থা অবলম্বন প্রস্তুত, তা ভালো হোক কিংবা মন্দ। কিছুদিন আগেই একটি পার্টিতে নারীতে মত্ত হয়ে উশৃঙ্খল আচরণ করা নাবিলের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি আয়ত্ত করে নানাভাবে হুমকি দামকি প্রদান করেছে আদিল চৌধুরী। তাই নিয়ে চিন্তিত গোটা কায়সার পরিবার। অধিক বিচলিত অবশ্য নাবিল, কারণ তার পিতা তাকে আগে হুঁশিয়ারি দিয়েছিল যে এবার গড়বড় হলে কোম্পানিতে পদ লাভের বাসনা তাকে ত্যাগ করতে হবে।
কিন্তু এমন একটি ব্যক্তিগত ব্যাপার যেটি সম্পর্কে শুধুমাত্র পারিবারিক সদস্য বাদে আর কেউই কাউকে বিশ্বাস করতে সক্ষম হচ্ছে না কায়সার পরিবার। সেখানে এই ছেলেটির সামনে সবকিছু অবলীলায় স্বীকার করার অর্থ কী? নিজের পুত্রের দ্বিধান্বিত দৃষ্টি লক্ষ্য করে মখমলি সোফায় হেলান দিলেন বাদশা। অতঃপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, You don't know him and don't need to, but he will do his job perfectly well. So go for it. বলে উঠে পড়লেন কে 20 সাম্রাজ্যের অধিপতি বাদশা কায়সার। দুই পদক্ষেপে চললেন কক্ষের বাইরে। তখনই দণ্ডায়মান হলো নাবেল। কিন্তু বাবা, একে কিভাবে বিশ্বাস করব? থমকালেন বাদশা। উল্টো ঘুরে নাবিলের উদ্দেশ্যে শীতল দৃষ্টি নিক্ষেপ করলেন। তার শুষ্ক ঠোঁটজোড়ার ফাঁক হলো সহসাই। কোনো পালিত কুকুর কখনোই মনিবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। তার গম্ভীর কণ্ঠের বাক্যটি শুনতে আসমানের দিকে চাইল নাবিল। ছেলেটিকে এক প্রকার কুকুরের সঙ্গে তুলনা করছে বাচ্চা। তবুও তার শূন্য চেহারার মাঝে বিন্দু পরিমাণ পরিবর্তন ঘটল না। একদম স্থির, দণ্ডায়মান সে, দৃষ্টি পর্যন্ত একই দিকে আপতিত, যেন শিল্পীর নিপুণ হাতে তৈরি কোনো ভাস্কর্য। চিন্তা করো না, ওর কাজের পারিশ্রমিক মিলিয়নের সমতুল্য। কাজে কোনো প্রকার হেরফের হবে না। এটুকু বলেই বাদশা কায়সার কক্ষ ত্যাগ করলেন। অপরদিকে তার রেখে যাওয়া কিলিং মেশিনের মুখোমুখি দাঁড়িয়ে থাকলো নাবেল। কালো লেদার জ্যাকেট এবং ডেনিম জিন্স পরিহিত জন্তুটির সামনে নাবিলের নিজেকে অসহায় মনে হতে থাকলো। আসমান কোনো প্রকার নড়চড় পর্যন্ত করছে না, তবুও তার অস্তিত্বের এক শক্তিশালী প্রভাব রয়েছে, যার নির্দিষ্ট সীমানায় অবস্থানরত অপর অস্তিত্বকে আঙুল হেলানো ব্যতীতই দুস্থে পরিণত করতে পারে। একটি চোখ গিল নাবেল। নিজের বুকে দুবাহু ভাঁজ করে রেখে খানিক কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, সো তুমি কি আহিল চৌধুরীকে এই দুনিয়া থেকে সরাতে পারবে? জি। একটি মাত্র শব্দ শুধুমাত্র সেদিন উচ্চারণ করেছিল আসমান। ঠিক তার পরের দিন সারা দেশে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ফলাও করে প্রচারিত হলো একটি খবর। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাকালো মৃত্যুবরণ করছেন স্বনামধন্য প্রতিষ্ঠান চৌধুরী ইনক এর কর্ণধার আদিল চৌধুরী। নিজের বেডরুমের টিভিতে খবরটি দেখে এক স্বস্তির নিঃশ্বাস ফেল নাবেল। অবশেষে সে রক্ষা পেয়েছে। কেভি ইন্ডাস্ট্রির সঙ্গে লাগতে আসলে এই পরিণতি হয়। কেউ ঘুণাক্ষরও টের পাবে না। এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ড। অতঃপর নাবিলের আর কোনো প্রকার সন্দেহই রইল না কেন তার পিতা আসমানকে কিলিং মেশিন বলে সম্বোধন করে অভ্যস্ত। আসমানের সঙ্গে প্রথম সাক্ষাতে সেই দিন স্মরণ করতে বাধ্য হলো নাবিল। এই নির্জন অরণ্যের মাঝে অন্ধকারের দানের আবহে পালানোর পথ হারিয়ে পুনরায় মুখোমুখি সে তার পিতার কিলিং মেশিনের সঙ্গে। একটি মাত্র নির্দেশ যে নিজেকে রক্তস্নাত করতে দ্বিতীয়বার ভাবার প্রয়োজন বোধ করত না। নাবিলের আদেশে সে মৃত্যুদূত হয়ে আবির্ভূত হয়েছে কত শত মানুষের জীবনে। তবে আজ সে মৃত্যুদূত, সেই বাধ্য পালিত কুকুর নিজের মনিবকে নিঃশেষ করতেও দ্বিতীয়বার চিন্তা করবে না। আসমান, তুই বেঁচে আছিস? নাবিলের ভয়ার্থ কণ্ঠস্বরে কোনো প্রকার অনুভূতি প্রদর্শিত হলো না আসমানের মাঝে। ধীরে ধীরে সে এগিয়ে এলো। অপরদিকে তার এমন শিকারী ভঙ্গিতে অগ্রসর হওয়া লক্ষ্য করে নিজের অজান্তে পিছিয়ে পড়ল নাবেল। এতক্ষণ আধারে সে খেয়ালি করেনি আসমানের কোমরে বেল্টে ঝুলন্ত একটি লম্বা নাইলনের দড়ি। সেটা এক টান দিয়ে খুলে আসমান নিজের হাতে পেঁচাতে আরম্ভ করলো এবং নাবিলের উদ্দেশ্যে যাত্রা তার বহাল রইল। একটি শক্ত ঠোক গিলে নাবিল কাঁপতে কাঁপতে পিরপিরালো। দেখ আসমান, আমাকে ছেড়ে দে। তুই 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 যত টাকা চাইবি আমি দিয়ে দিব। বল কত টাকা চাই তোর? 1 কোটি, 2 কোটি, না 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 10 কোটি। আমি তোকে 10 কোটি দিব। টাকা? আসমান নিগুড় কণ্ঠস্বরটি যেন বজ্রধ্বনির ন্যায় আবর্তিত হলো। তাতে নিজের শরীরের সমস্ত জোর হাঁপিয়ে থপ্পাস করে মাটিতে বসে পড়ল নাবেল। 2 হাত জোর করে সে ঝুঁকলো, যেন দেবতার নিকট মাথা ঠুকে মরছে কোনো অনুসারী নিজ অন্যায়ের ক্ষমা প্রার্থনা করছে। প্লিজ
আমাকে মাফ করে দে, আমাকে ছেড়ে দে আসমান, দয়া কর। গাছের গুড়ির কাছে দাঁড়িয়ে থাকা রোজা এমন দৃশ্য দেখে হতচকিত হয়ে রইল। ক্ষমতাধর নাবিল কায়সার কিনা ক্ষমা ভিক্ষা চাইছে কোনো এক অজ্ঞাত ব্যক্তির নিকট। ব্যাপারটা ঠিক কেমন হলো? এখানে সত্যিকার ক্ষমতাধর আসলে কে? নাবিলকে উপেক্ষা করে মাটিতে ঝুঁকলো আসমান। লাল জ্যাকেটটি তুলে নিয়ে হালকা ঝেড়ে সেটি ছুঁড়ে দিল রোজার উদ্দেশ্যে। পোশাকটি পাকড়াও করলো রোজা। তার দিকে 2 আঙুল উঁচিয়ে গাছের গুড়ি থেকে সরে যাওয়ার নীরব নির্দেশ দিল আসমান। বিনা তর্কে সে আজ্ঞা পালন করলো রোজা। জ্যাকেটটি গায়ে চড়িয়ে যেই না দূরে সরে যেতে উদ্যত হলো, ঠিক তখনই তার পা আঁকড়ে ধরল নাবিল। সুমি, থতমত খেয়ে গেল রোজা। নাবিল বোধহয় ধারণা করেছে যে সে কোনোভাবে আসমানের সঙ্গে যুক্ত, তাই কাঁদো কাঁদো হয়ে সে আর্জি পেশ করলো। সুমি প্লিজ, তুমি ওকে বোঝাও, ও যেন আমাকে না মারে। আমাকে ছাড়ুন। কঠোর কণ্ঠে বলার চেষ্টা করে জোরপূর্বক নিজের পা ছাড়িয়ে নিতে চাইল রোজা, কিন্তু নাবিল ক্রমশ আরো শক্তভাবে তাকে ধরে বসল। না সুমি, তুমি ওকে বলো, তুমি বললে ও আমাকে ছেড়ে দেবে। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল রোজা। এই নাবিল কায়সার হয়তো অনুধাবনও করতে পারছে না এখন দুনিয়াবি কোনো শক্তি নেই যে এই আসমান নামক দানবকে ঠেকাতে সক্ষম। তার অনুরোধে নাবিলকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই উত্থাপিত হয় না। ছেড়ে দিন। পুনরায় নিজেকে ছাড়াতে চাইল রোজা, কিন্তু শক্তভাবে ধরে রেখেছে নাবিল। খানিক অসহায় দৃষ্টিতে রোজা তাকালো কিছুটা দূরেই দাঁড়িয়ে নাটক উপভোগ করতে থাকা আসমানের দিকে। নীরবে সাহায্যের আবেদন জানালো রোজা, কিন্তু তাকে হতবাক করে দিয়ে উল্টো ঘুরে গেল আসমান। হাঁটতে আরম্ভ করলো নিজের টুলবক্সের দিকে। কিক হিম। অস্ফুট স্বরে উচ্চারিত শব্দ দুটো শুনতে বেগ পোহাতে হলো না রোজাকে। আসমান তাকে সাহায্য করবে না, সে চাইছে রোজা যে কোনো মূল্যে নিজেকে নিজেই মুক্ত করুক। ব্যাপারটা কি এমন কিছু? সেসব ভাবার সময় আপাতত নেই। নিজের মধ্যে সাহস সঞ্চয় করে রোজা দেহের সর্বশক্তি দিয়ে লাথি হাঁকিয়ে বসলো নাবিলের বুকে বরাবর। তাতে উগরে দিল নিজের হৃদয়ে জমানো সমস্ত ক্রোধ এবং ঘৃণা। ভারী হাইকিং বুট সোলে অনুভূত ঝটকায় নাবিল ছিটকে গিয়ে আছড়ে পড়ল গাছের গোড়েতে। তৎক্ষণ সরে গেল রোজা। তার বুক এখনো দুরু দুরু কাঁপছে। রোজা দূরে সরে দাঁড়াতেই এগুলো আসমান। হাতের নাইলনের দইটি ব্যবহার করে মুহূর্তে নাবিলকে শক্তভাবে বেঁধে ফেলল গাছের গুড়ির সঙ্গে। কই মাছের মতন কিলবিল করতে থাকা নাবিলের মুখ বন্ধ রাখতে গুজে দিল ভাঁজকৃত কাপড়ের দণ্ড। এখন নাবিল কায়সার অসহায় দৃষ্টি এবং মৃদু গঙ্গানি ছাড়া আর কিছুই সহ্য করতে হবে না আসমানকে। সে টুলবক্সের দিকে হাত বাড়াতে আতঙ্কিত রোজা ঢিবির দিকে সরে গেল। এই পিশাচ কতটা নির্দয় নির্মম হতে পারে তা সে চাক্ষুষ অবলোকন করেছে। আরও একবার তা উপলব্ধি করে নিজের মনুষ্যত্ব সম্পূর্ণ বিসর্জন দিতে ইচ্ছুক নয় সে। ঢিবির কাছে যেতেই অদ্ভুত একটা বিষয় নজরে পড়ল রোজার। ঢিবির অপর পাশে মাটিতে বস্তার মতন কিছু একটা পড়ে রয়েছে, আকারে বৃহৎ এবং জীবন্ত। রোজা কিছুটা কাছে গিয়ে যুক্তি হলদেটে বর্ণের ওপর বৃত্তকার কালো চিহ্ন অবলোকন করে স্তব্ধ হয়ে রইল। চিতাবাঘ। অতিরিক্ত আতঙ্কে ভারসাম্য হারিয়ে ঢিবির সঙ্গে ধাক্কা খেল রোজা। তার কণ্ঠ থেকে নির্গত হতে চলা যন্ত্রণা ধ্বনি সে অনীতি বিলম্বে মুখে হাত চাপা দিয়ে ঠেকালো। চিতাবাঘটি ঘুমে আচ্ছন্ন। রোজার মাথা সহসায় চক্কর দিতে আরম্ভ করলো। শরীরে বয়ে যেতে থাকলো ভূকম্পন। সাজেকের আশেপাশে অরণ্য এলাকায় চিতাবাঘ, বন্য শুকরসহ কিছু হিংস্র প্রাণীর বসবাস রয়েছে এমন তথ্য রয়েছে। রোজা এখনো এখানে আসার আগেই ইন্টারনেট থেকে উদ্ঘাটন করেছিল, কিন্তু বন বিভাগ কর্তৃক সুরক্ষিত এলাকা, বিশেষ করে লোকালয় কিছুতে এমন প্রাণীর উপস্থিতি থাকার কথা নয়। চিতাবাঘটিও অদ্ভুত। কোনো শিকারী প্রাণীর এমন নিদ্রাচ্ছন্ন হওয়ার কথা তো নয়। তারা বহু দূর থেকেও অন্য প্রাণীর নড়াচড়া কিংবা উপস্থিত অনুভব করতে পারদর্শী। তবে কি আসলে চিতাবাঘটি ঘুমাচ্ছে না, বরং তাকে কোনো ঔষধ প্রয়োগ করে এমন করে রাখা হয়েছে? কে করেছে এমন? আসমান। তৎক্ষণাৎ নামটি নিজ হৃদয় উত্থাপিত হলো রোজার। একদম ওই মানসিক বিকারগ্রস্ত দানব ব্যতীত আর কেই বা এমন বিপজ্জনক কাজ করতে যাবে? কিন্তু চিতাবাঘ দিয়ে সে কি করবে?
অদ্ভুত এক ধারণা ফুলের কলির মতন প্রস্ফুটিত হলো রোজার অন্তরে। তবে কি নৃশংসতার সর্বোচ্চ পর্যায়ে আজ ভেদ করবে আসমান? ভয়ে ভয়ে নিঃশব্দে রোজা ঢিবির অপর পাশে সরে গেল। তার দৃষ্টি ঘুরপাক খেতে লাগলো কিছুটা দূরে খাঁচায় আবদ্ধ পাখির ন্যায় ছটফট করতে থাকা নাবিল এবং ঢিবির বিপরীত পাশে মাটিতে নিশ্চল হয়ে থাকা চিতা পাখির মাঝে। নাবিল নিজের সম্পূর্ণ জোর হারিয়ে যেন নিতিয়ে পড়েছে। সে খুব ভালো মতো জানে মৃত্যুর দেবতার হাত থেকে যদিও বা নিস্তার পাওয়া সম্ভব, আসমানের থেকে নয়। টুলবক্স থেকে হাতুড়িটি তুলে নিয়ে নাবিলের দিকে এসে মাটিতে বসে পড়ল আসমান। কোনো প্রকার কথাবার্তা ছাড়ে খপ করে ধরল নাবিলের ডান হাতটি, একটি পাথরের উপর সেটি স্থাপন করল। এই আঙ্গুলগুলো কত কিছু যে স্পর্শ করেছে তার হিসেব নেই। আসমানের কণ্ঠটি শোনালো হিংস্র জানোয়ারের মতো, মৃদু গর্জনের মতো। নাবিলের সমস্ত শরীর থর থর করে কাঁপতে থাকলো, কিন্তু হাজার চাইতেও সে নিজেকে মুক্ত করতে সক্ষম হলো না। নিজের আঙুল গুটিয়ে নেওয়ার পূর্বে আসমান হাতুড়ি সজোরে আঘাত হানলো তার উপর। মটপট করে শব্দ হতে আরম্ভ করলো একের পর এক। তার সঙ্গে সঙ্গীতের ন্যায় তাল মিলিয়ে বাজতে থাকলো গোঙানির আর্তনাদ এবং হাহাকার হয়ে পড়ল শ্রিয়মান, অশ্রুসিক্ত হয়ে উঠল সমস্ত চেহারা। মিনিট দুয়েকের মাথায় নিজের ডান হাতের আর কোনো অস্তিত্ব অনুভব করতেই পারল না নাবেল। নিজের দৃষ্টিকে সে নিজেই বিশ্বাস করতে পারছে না। তার কবজি থেকে আঙুল পর্যন্ত অঙ্গটি বর্তমানে একদলা রক্তাক্ত মাংসপিণ্ড ব্যতীত ভিন্ন কিচ্ছু নয়। মিনিট চারের মাথায় নাবিলের ডান হাতটাও বরণ করলো একই পরিণতি। যন্ত্রণার অনুভূতি এতটাই তীব্র যে সেই মরণ বেদনাটুকু অনুভূতি হচ্ছে না এখন নাবিলের। তার শরীর শুধু কাঁপছে, যেন জ্বর উঠছে, ঘাম এবং রক্তে গোসল সেরেছে যেন। দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। একই অত্যাচার, এর তুলনায় মৃত্যুও কম যন্ত্রণাদায়ক। নির্বিকার আসমান নাবিলের আধখোলা চোখের দিকে তাকালো। তার পরনের মাস্কে এবং সাদা শার্টে বর্তমানে ছিটকে ওঠা ছোপ ছোপ রক্তের ফোঁটা শোভা পাচ্ছে। একটি মাত্র ফোঁটা কপাল থেকে তির্যকভাবে গড়িয়ে নামছে তার ঘন ভ্রুতে। নাবিলের দৃষ্টিতে প্রতিফলিত হওয়া দৃশ্যটি যেন স্বয়ং নরকরাজকে প্রদর্শন করছে। খেলার সঙ্গীকে সিগারেটের আঁচে পোড়াতে খুব পছন্দ করতেন। আসমানের হিম শীতল কঞ্চে নাবিলের হৃদযন্ত্র রীতিমতো কাজ করা যেন বন্ধ করে দিল। নারীতে মত্ত হয়ে উপভোগের সময় সে প্রায়শই মাদকতায় আচ্ছন্ন হয়ে এই কাজটি করত। হাতের সিগারেট চেপে ধরত নিজের পছন্দ মতো অঙ্গে। তাতে নারীর যতই ছটফট করুক না কেন, খেলনা তো খেলনাই, পরোয়া করতো না নাবিল। কারণ হয়তো সে একজন স্যাডিস্ট। অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়ার নেশা তাকে সর্বদাই পেয়ে বসে। নাবিল চিন্তায় মগ্ন হয়ে যেতেই আসমানের হাতে জ্বলে উঠল সিগারেট। তা সে নিজের ঠোঁটে পুরল না, চাইল নাবিলের দিকে। নাপত বিলল নাবিল জোরে জোরে, মাথা নাড়তে থাকলো, ঠিকটে বেরোতে থাকলো অশ্রু তার। টেস্ট ইউর ওন মেডিসিন। নির্বিকার চিত্তে সিগারেটের জ্বলন্ত প্রান্ত নাবিলের গ্রীবাদেশে চেপে ধরল আসমান। কুকড়ে গেল নাবিল ধীরে ধীরে। গ্রীবাদেশ বেয়ে তা উঠতে থাকলো ঊর্ধ্বে। গাল, ঘাড়, বুক, সব কিছু, কোনো কিছুই যেন বাজ রাখলো না, বাজ রইল না। নাবিলের গোঙানি বিন্দুমাত্র অনুশোচনাও সৃষ্টি করতে সক্ষম হলো না আসমানের পাথর হৃদয়ে। এতটা বেপরম মনোভাবে সে পাশবিক কাজগুলো করতে সে যে তাকে দেখলেই মনেই হবে না সেও একজন মানুষ। ও মানুষ তো নয়, বাদশাহ কায়সার পূর্বেই বলেছিলেন আসমান একটা মেশিন। সেই মেশিনের হাতে ধীরে ধীরে উঁচে এলো রেঞ্জার, থেতলে গেল নাবিলের উভয় পা, তারপর এলো স্ক্রুড্রাইভার। নাবিল হারালো নিজের বাম চোখের দৃষ্টি। মাটিতে পড়ে থাকা পাথরও বাদ পড়ল না, ভাঙল নাবিলের পাঁজর এবং মাথার খুলি একের পর এক নৃশংসতা। অবশেষে আসমান যখন নিজের লীলা খেলায় ক্ষান্ত দিল, তখন নাবিল কায়সার বলে সম্বোধন করার মতন মানুষটি আর অবশিষ্ট নেই। রয়েছে শুধুমাত্র রক্তাক্ত একটি কদাকার অবয়ব। চিত্রশিল্পী যেমনভাবে নিজের সৃষ্টির চিত্রের পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে এই সৌন্দর্য অবলোকন করে, ঠিক
তেমনভাবে সন্তুষ্ট চিত্তে নিজের কর্ম প্রাণ এবং নয়ন উভয় ভরে দেখে নিল আসমান। এবার সমাপ্তির পালা। নিজের পকেট থেকে একটা শিশি বের করলো আসমান, সেটার সমস্ত তরল উপর করে ঢাললো নাবিলের শরীরে। নাবিল এখন নড়াচড়াও করছে না। তার মুখ থেকে কাপড় টেনে বের করে ফেলা সত্ত্বেও কোনো প্রকার শব্দ উচ্চারণ শক্তি অবশিষ্ট রইল না। দড়ি খুলতে শরীর লুচিয়ে পড়ল রক্ত শোষণে। ভিজে ওঠা মাটিতে ফুসফুস দুর্বলভাবে এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছে জীবন রক্ষার। ভালোই, যতক্ষণ সংগ্রাম করে বেঁচে থাকবে ততই যন্ত্রণা উপলব্ধি করতে সক্ষম হবে। খালি শিশিটি পকেটে ভরে উল্টো খুলল আসমান। তার কণ্ঠস্বর নির্জন অরণ্য মাঝে প্রতিধ্বনি হলো। গুড বাই। প্রার্থনা করি যেন জাহান্নামেও আপনার জায়গা না হয়।